আপনার চাকরিটি কেন প্রয়োজন? তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে দেবেন? একজন বলুন। হয়তো আপনাকে ইন্টারভিউ বোর্ড মেম্বাররা প্রশ্ন করলেন যে আপনার চাকরিটি কেন প্রয়োজন। একজন বলুন দেখি। হ্যাঁ স্যার, আমি বলতে পারি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, সবার প্রথমেই যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য একটা জীবিকার প্রয়োজন। কিন্তু আমার এই জীবিকাটা আমি শিক্ষাগত, এটা আমার পেশা নেশা দুটোই। শিক্ষকতা একটি মহান পেশা, এই পেশায় আসার জন্যই আমার এই চাকরিটার প্রয়োজন রয়েছে। স্যার বলছি। হুম। শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড, এবং আমি শিক্ষকতার পেশার সাথে যুক্ত হয়ে প্রতিটা শিশুকে সেই সমাজের একদম কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমি এইচএস পাস করার পরেই আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করব বলেই। আহ, এবং তারপর আমি টেট উত্তীর্ণ হই এবং বর্তমানে আপনাদের সামনে ইন্টারভিউ দিতে এসেছি। আমি যদি এই শিক্ষকতার সাথে যুক্ত হতে পারি এবং প্রতিটি স্টুডেন্টকে আমি সেই শিক্ষার আলো দান করতে পারি, এর থেকে খুশি আমি হতে পারবো না অন্য কোনো কাজে গিয়ে। আহ, তাই আমি শিক্ষকতা পেশায় আসতে চাই। বেশ, ঠিক আছে। আর কেউ বলবেন? হ্যালো স্যার, মঞ্জুলা আমি দাস। বলবো। হ্যাঁ বলুন। স্যার আমি যখন মানে টিচার হই না এখনো, সেই কারণে আমাদের পাড়ায় দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেদের কাজে ঢুকে দিত। আমি তাদের বাবা মাকে বলেছিলাম যে তারা যেন স্কুলে পায়, কিন্তু স্কুলে পাঠাতে পারে সে বাচ্চাদের কাজে না দিয়ে, কিন্তু তারা আমার কথা শোনেনি। তখন আমার মনে হয়েছিল আমি যদি টিচার হয়ে তাদেরকে বলি তাহলে তারা নিশ্চয়ই আমার কথা শুনবে, সেই কারণে আমি টিচার হতে চাই। এছাড়া টিচার তো একটা নোবেল জব বটেই, সেই কারণে আমি টিচার হতে চাই। এছাড়া ইনকাম তো একটু হবেই ভালো, সেই কারণে আমি টিচার হতে চাই। এবার আরেকটি প্রশ্ন ছিল, লুকায়িত পাঠ্যক্রম কি? কারো জানা আছে? কিছু কিছু পাঠ্যক্রম আমাদের একজন বলুন। যেমন হচ্ছে কুশল বিনিময়, হুম তারপর হচ্ছে টিফিন ভাগ করে খাওয়া বাচ্চাদের মধ্যে। হুম। এগুলো আমাদের বইয়ের মধ্যে লেখা থাকে না বা স্কুলে পড়ানো হয় না। এগুলো আমাদেরকে ওই স্কুলের মধ্যে তৈরি হয়, এই যে শিষ্টাচারগুলো, এগুলো হচ্ছে লুকায়িত পাঠ্য। বেশ। আরেকজন কেউ বলুন। স্যার, এই তো স্যার প্রোগ্রাম, লুকায়িত সেই পাঠ্যক্রম যে স্যার পাঠ্যক্রম বইয়ে লিখিত ভাবে থাকে না, কিন্তু শিক্ষার্থীদের আমরা মানে শিক্ষকেরা দিয়ে থাকি, যেটা অ্যাকচুয়ালি মূল্যবোধ বা নৈতিকতা। যেমন এক স্যার বললেন যে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ইউনিফর্ম পরা, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বড়দের শ্রদ্ধা করা, এগুলোকে লুকায়িত পাঠ্যক্রম বলা হয় স্যার। হুম, ভেরি গুড। যেগুলো সাধারণত চোখে দেখা যায় না, তাই তো? মানে অনেক সময় হ্যাঁ মানে স্যার। সেইভাবে মানে করা হয় না, মূল্যায়ন করা হয় না, কিন্তু ওর মধ্যেই থাকে। আর যে উদাহরণগুলো আপনারা দিয়েছেন সেগুলো সঠিক, একদম সঠিক উদাহরণ। এখন আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে অপচয় এবং অনুন্নয়ন, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। তাহলে শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন কি? একজন কেউ বলুন দেখি। স্যার, স্যার অপচয় বলবো। মানে হুম, কোনো বলুন বলুন। চলাকালীন, হুম কোনো কোনো একটা পাঠ চলাকালীন মাঝপথে যদি কেউ বিদ্যালয় ছেড়ে চলে যায়, তাহলে শিক্ষার অপচয়। আর একই শ্রেণীতে বারবার প্রত্যেক বছর ফেল করে বা কোনো কারণে রয়ে যাকে বলা হয় শিক্ষার অনুন্নয়ন। হুম, ভেরি গুড। আর কেউ বলবেন? হ্যাঁ স্যার, ওই অপচয় হচ্ছে যখন অনুন্নয়নটা ঠিক হলো না। অপচয় হচ্ছে শিক্ষার্থী বা শিশু স্কুলে ভর্তি হওয়ার পরে তার পড়াশোনাটা কমপ্লিট না করে যখন স্কুল ত্যাগ করে, হুম সেটা হচ্ছে অপচয়। আর ভেরি গুড। অনুন্নয়ন হচ্ছে সেটাই যখন কোনো শিক্ষার্থী বা শিশু একই শ্রেণীকক্ষে বারবার থেকে যায়, হুম। মানে সে পরবর্তী শ্রেণীতে যেতে পারে না, তখন সেটাকে বলা হয় অনুন্নয়ন। আচ্ছা, একটি প্রশ্ন যদি এখন করে যে আপনাকে, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের অনুন্নয়ন, এটির কি কোনো মানে এটা কি বাস্তবে মানে যে রূপ নেয় বা প্রতিফলিত হয়? উত্তর কি হবে? না, এখন স্যার বর্তমানে আমাদের রাইট টু এডুকেশনে যেহেতু বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের পাস ফেল প্রথা বাতিল করা হয়েছে। তো সেই জন্য অনেকটাই কিন্তু আমাদের অনুন্নয়নটা কমেছে এবং স্কুলে শিশু শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে স্যার। মানে কোনো শিশুকেই একই ক্লাসে আটকে রাখা যাবে না এক বছরের বেশি। মানে এক বছরই সে থাকবে এবং তাকে দ্বিতীয় বছর কিন্তু পাস না করতে পারলে তাকে প্রমোট করে পরবর্তী ক্লাসে
তাকে প্রমোট করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, নিয়ে যেতে হবে তাকে নিয়ে যেতে হবে পরবর্তী শ্রেণী। পরবর্তী শ্রেণী। তো ওই কারণে অনন্য আইনটা বর্তমান যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রারম্ভিক শিক্ষা ব্যবস্থা মানে ক্লাস 1 to 8 সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে না শিক্ষার অধিকার আইন এখন আর অনুসারে। হচ্ছে না, হচ্ছে না, শিক্ষার ভেরি অধিকার আইনে বলা হচ্ছে। হুম। এখন যদি একটা প্রশ্ন করা হয় যে বৃত্ত এবং গোলক এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, এবং যদি কিছু পার্থক্য থাকে তাহলে বলুন, বা শিশুদের হ্যাঁ কিভাবে স্যার, বোঝাবেন বৃত্ত ও গোলকের পার্থক্য? পার্থক্য স্যার হ্যাঁ স্যার আছে, গোলকের মধ্যে। বৃত্ততে বৃত্ত, বস্তু আছে আর গোলকে তো উচ্চতা আছে। হ্যাঁ, একজন বলুন, স্যার একজন বলুন। বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য রয়েছে। বৃত্ত হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং না স্যার, বৃত্ত শুধু দৈর্ঘ্য এবং উচ্চতা মানে 2 ডাইমেনশনাল, আর গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল, হুম মানে যার 3টে দিক রয়েছে, হুম 3টে মাত্রা রয়েছে। হুম যেমন আহ, গোলক হচ্ছে আমাদের ফুটবল, পৃথিবী, কমলালেবু, হুম এবং বৃত্ত হচ্ছে হাতের মায়ের হাতের যে চুড়ি। রিং, স্যার আরো উদাহরণ? রিং, রিং, হ্যাঁ। তারপরে ঢাকনা, রিং, ঢাকনা। আর আরেকটা পার্থক্য রয়েছে যে সাইকেলের চাকা, বৃত্ত তল সেটা হচ্ছে সমতল, আর গোলকের তল সেটা হচ্ছে স্যার বক্রতল। বক্রতল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা। না, সবচেয়ে ভালো বললে হয় এটা 2D, এটা হচ্ছে 3D। হুম। আর বৃত্ত বা গোলকের কি কোনো দৈর্ঘ্য প্রস্থ হয়? স্যার বৃত্তর দৈর্ঘ্য প্রস্থ আহ, সম্ভবত হয় না, কিন্তু গোলকের হয়। কি করে হয়, কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ? দৈর্ঘ্যপ্রস্থ হয় না স্যার। দীর্ঘ হ্যাঁ, মানে এটা তো আমি বৃত্তের কনফিউজ যেটা হয় সেটা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ। ব্যাসার্ধের, হ্যাঁ হ্যাঁ, এবং ব্যাস এবং ব্যাসার্ধ সাহায্যে কিন্তু আমরা বৃত্তের কি নির্ণয় করতে পারি, আয়তন না ক্ষেত্রফল? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। আর এখন যদি প্রশ্ন করে যে বৃত্তের কি কোনো পরিসীমা হয়, তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ, বৃত্তের পরিসীমাকে বৃত্তের পরিধি বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। পরিধি বলে। হ্যাঁ, পরিসীমা মানে কোনো জায়গাকে ঘিরা চারদিকে, এক কথায় মানে বৃত্তাকার যদি মাঠ হয় তাহলে আমরা তো চারদিকটা ঘিরতে পারি, সেটা হচ্ছে তার পরিসীমা। এখন বৃত্তের ক্ষেত্রে সেটার হ্যাঁ। স্পেশাল নাম হচ্ছে পরিধি, এই হচ্ছে কথা। হুম। ঠিক আছে, বেশ। আর ধরুন যদি জিজ্ঞাসা করে যে বৃত্তের কি কোনো উচ্চতা হয়? না, বৃত্তের কোনো উচ্চতা হয় না, গোলকের উচ্চতা। বৃত্তের কোনো উচ্চতা হয় না। হুম, তার জন্য ওটা হচ্ছে পরিবৃত্ত কোনো সাধারণত উচ্চতা হয় না। 2D, হ্যাঁ, দৈর্ঘ্যপ্রস্থ। দ্বিমাত্রিক, 2 ডাইমেনশন। হুম। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক কয়েকটি বস্তুর উদাহরণ বলুন, তাহলে কি বলবেন? ঘনক। ত্রিমাত্রিক হচ্ছে লুডোর ছক্কা, ঘনক। ঘনক, হ্যাঁ, আর লুডো ছক্কা, ফুটবল, ফুটবল। ফুটবল, আর ফুটবল। রুবিক্স কিউব যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, কিউব। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে 4D বস্তুর উদাহরণ বলুন, 4D। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4D বস্তু কেমন দেখতে হয়, কাকে 4D বস্তু আমরা বলি, 4 ডাইমেনশন? একজন বলুন দেখি। স্যার এটা তো জানা নাই, জানি যে 4টা মাত্রা। এটা আপনাদের মধ্যে একটু আলোচনা করুন, তা করতে করতে আমি একটু আসছি, 2 মিনিট। ফোর ডাইমেনশন। দৈর্ঘ্য বস্তু উচ্চতায় 3টে তো 3D, তাহলে 4Dটা আবার কি? 4Dটা হচ্ছে যেটা আমি এক জায়গায় পড়েছিলাম যে যার সময় আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং সময়, সেটাকে 4 ডাইমেনশন বলে, কিন্তু উদাহরণটা আমি জানি না। ও, সময়। সময়কে মানে চতুর্থ যে মাত্রাটা সেটা হচ্ছে সময়, কিন্তু উদাহরণটা পাইনি।
আর সার্চ করাও হয়নি। তবে কি ঘড়ি হবে? ঘড়ি কি করে সময়? ঘড়ি না, সিনেমা হতে পারে। সিনেমা হয় দেখবেন যে 2D থাকে, 4D থাকে, 3D থাকে। মুভি দেখতে গেলে ওই জিনিসটা থাকে অনেক সময়। কিংবা ওভারহেড প্রজেক্ট যেটা বলে, ওএসপি যেটা বলে মনে হয়, সেটাও হবে তবে। বা ওই যে যে এগুলো থাকে না, কয়েকটা প্রিন্টিং যেগুলো থাকে, সেই লাইট পড়লে চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে, ওইটা হতে পারে। মনে হয় ওটাই কি ওএসপি, মানে ওভারহেড প্রজেক্ট যেটা হ্যাঁ, বলে হ্যাঁ। মনে হয়, সেটাই। তবে 4D সেটাই হবে। আর হ্যাঁ, তবে এটাও তো হতে পারে যে যেটা ভিডিও, এগুলোই হবে তবে। ওই মুভি বা ভিডিও, এটাই হচ্ছে 4D উদাহরণ, বুঝলেন? আচ্ছা, 3D আর এগুলোই 4Dর হবে। মধ্যে পার্থক্য একজন একজন বোঝান তো। যদি আপনাদের প্রশ্ন করে যে শিশুদের 3D এবং 4D বস্তুর মধ্যে পার্থক্য কিভাবে বোঝাবেন, তার উপর একটা ডেমো দেন, তাহলে কি হবে? মাথা ঘুরে যাবে? না স্যার, 3D দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে থাকবে সেগুলোকে আমরা 3D চিত্র বলি। আমি যেমন কিন্তু ওই যে ডেমো নেব পরের দিন। 3D এবং 4D বস্তুর মধ্যে পার্থক্য শিশুদের কিভাবে বোঝাবেন, তার উপর ডেমো রেডি করে 4D রাখবেন। তে আমি আজকে বুঝিয়ে হালকা দিচ্ছি বিষয়টা, আপনারা রেডি করে রাখবেন। দেখুন, 3D মানে হচ্ছে যার 3টে ডাইমেনশন রয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন আপনারা যে উদাহরণগুলো বললেন সেগুলো। এখন আপনারা যে যে উদাহরণগুলো বলেছেন প্রত্যেকটি বস্তুই আবার 4D হয়ে যাবে। কিভাবে হবে? ধরুন রুবিক্স কিউব, বা ধরুন ঘনক মানে লুডোর ছক্কা, বা ধরুন আপনারা আরও যে ফুটবল, এই 3টে উদাহরণ যদি আমরা ধরে নিই, এই তিনটে বস্তু 3D। কখন 3D? যখন এগুলো স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু যখন এগুলোকে আমরা গতিশীল করব, তখন গতিশীলতার সঙ্গে ত্রিমাত্রিক বস্তুকে আমরা বলি 4D বা চতুর্মাত্রিক বস্তু, 4 ডাইমেনশন। মানে ধরুন একটা ছোট ধরুন প্রেগনেন্ট লেডির গর্ভে বাচ্চা এসছে। এবার সেটা ডাক্তার কী করবে? আলট্রাসোনোগ্রাফি করে দেখবে যে বাচ্চাটা কীভাবে মুভমেন্ট হচ্ছে। এই যে সময়ের সঙ্গে বাচ্চাটা তো 3D, এবং সেই 3D জিনিসটার সময়ের সঙ্গে একটা মুভমেন্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে 4D, মানে গতিশীলতা। যখন 3D বস্তু গতিশীল হবে তখন সেটাকে আমরা 4D বলবো, আর যখন গতিশীল ছাড়া 3D বস্তু তখন সেটাকে 3D বস্তুই বলছি। স্যার, বোঝাতে লুডুর পারলাম? ছক্কা যখন চালছি তাহলে কি ওটা 4D হয়ে যাবে? না, চালছে না। ওটা যদি আপনি যদি ল্যাপটপে নিয়ে মুভমেন্ট করান চারদিকে, তাহলে সেটা কিন্তু তখন 4D হিসাবে ধরবো। বা তখন বাচ্চা আমরা দেখছি আলট্রাসোনোগ্রাফি যখন করছে ডাক্তারবাবু, তখন বাচ্চারা মুভমেন্ট করছে, তখন সেটা হচ্ছে 4D বস্তুর উদাহরণ। বা স্যার, একটা 4D বস্তুকে আমরা ছুঁয়ে দেখতে পারি? হ্যাঁ, 4D বস্তুকে নিশ্চয়ই। ছুঁয়ে দেখা যেতেই পারে। না, বস্তুকে কোনটা স্যার? স্পর্শ করা যায় না। ধরুন কোনো একটা জিনিসের মুভমেন্ট হচ্ছে, সেই মুহূর্তে আপনি তাকে ছুঁতে পারেন। তা তবে থ্রি ভিডিও ডি যে কোনো যেটা বস্তু, যেমন ভিডিও ধরুন ফুটবল তো একটা 3D বস্তু, এবং সে যখন গতিশীল হচ্ছে তখন সেটাকে আমরা 4D হিসাবে দেখছি। তো গতিশীল অবস্থায় সেটাকে আমরা টাচ করতে পারছি। যখন 3D বস্তুকে হ্যাঁ টাচ করতে পারবো তখন তো 4D বস্তুকে টাচ করা যাবে। হ্যাঁ স্যার, তাহলে ওই একজন বললো না যে লুডোর ছক্কা যখন আমরা চালছি ওটা তো তাহলে 4D হচ্ছে, আর হ্যাঁ, ঘনকটা আমরা যখন চালছি ওটা 3D, ওটাকে যখন চালছি ওটা তো গতিশীল হয়ে 4D হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তের জন্য আমরা সেটাকে মানে 4D ওটাকে ধরতে 4D পারি, বলতে পারি। সেই হ্যাঁ। মুহূর্তের জন্য। হ্যাঁ, কিন্তু সব থেকে সেটার ভালো উদাহরণ বলছি হয় যদি স্যার, আমরা সেটাকে মুভমেন্ট করাই। ওইটা তাহলে স্যার মুভমেন্ট করে 360 ডিগ্রি ঘোরালে তবেই কি 4D হবে, তাই নাকি? সেটা ওইটাকে বলা থ্রি যেতে পারে, সিক্সটি ডিগ্রি সেটা বলা যেতে পারে। পিছনটা সামনে নিয়ে আসলো, হুম, হুম, এরকম করে ঘুরছে, হুম, হুম, তাহলেই তো 4D হবে। হুম, সেটা বলা যেতে পারে। সেটা তো একটা আবশ্যিক শর্ত নয়, না হতেও পারে। হ্যাঁ, যে একদম 360 ডিগ্রি ঘুরতেই হবে এরকম কোনো বাধ্যকতা আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, যদি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন সেরকম ইনফরমেশান। তবে আমি যেটুকু জানি যে 3D বস্তু যখন গতিশীল হয় সময়ের সঙ্গে সঙ্গে, তখন সেটাকে 4D হিসাবে ধরা হয়। এবং 360 ডিগ্রি সেটাকে একদম মুভমেন্ট হতেই হবে, তবেই সেটাকে 4D ধরা হবে, তাছাড়া ধরা হবে না, এমন কোনো তথ্য আমার কাছে নেই। যদি থাকে কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কোনো সোর্স, যে সোর্স থেকে পাচ্ছিলাম আমি সেটা চেক করে দেখব।
তো আপাতত যেটুকু জানা থাকলো আমাদের 3D আর 4D বস্তুর মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে 4D বস্তু তাকে বলবো যখন 3D বস্তু সময়ের সঙ্গে গতিশীল হবে বা গতিশীল অবস্থায় থাকবে। ঠিক আছে, এবার এইটা নিয়ে যদি ডেমো দেখাতে বলে তাহলে আপনি ডেমো দেখাবেন, একটা ফুটবল আঁকবেন, আর অন্যদিকে শিশুদেরকে মানে বিভিন্ন ধরন স্মার্ট টিভি বা কিছু সাহায্যে কোনো 3D বস্তুকে মুভমেন্ট করিয়ে দেখাবেন। সেটা মুভমেন্টটা আপনারা রেখাচিত্রের মাধ্যমে এঁকে দিতে পারেন। ওই ফুটবলটার বা অন্য কোনো একটা ঘনকের উদাহরণ, লুডো ছক্কা বলে তাদেরকে, বা রুবিক্স কিউব বলে সেটাকে কিছু একটা মুভমেন্ট আকারে দেখাতে পারেন, যে ঘুরছে এভাবে মুভমেন্ট হচ্ছে তীর চিহ্ন দিয়ে 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 দুই দিকে আপনি আঁকলেন, মাঝখানে একটা দাগ টেনে দিলেন, দিয়ে দুটো পার্থক্য শিশুদের বোঝালেন। এইভাবে আপনি শিশুদের 3D বস্তু এবং 4D বস্তুর মধ্যে পার্থক্য বোঝাতে পারেন। বুঝে গেল? আর কারো কোনো আইডিয়া আসছে মাথায়? এনিওয়ান প্লিজ? স্যার আমি তো মানুষের ছবি এঁকে বলতে পারি হ্যাঁ যে হ্যাঁ, দেখো একটা অবশ্যই। মানুষ দৈর্ঘ্য প্রস্থ যেটা আমি একটা মানুষ আমি হাঁটছি সেখান থেকে আমি 4D হয়ে যাচ্ছে হুম আর আমার হুম। ছবিটা যখন বোর্ডে আঁকছি সেটাই 3D এরকম বলতে পারে কি? না, বোর্ডে যখন আঁকছি তখন না আমি সেটাকে যখন স্থির বোর্ডে হয়ে বা দাঁড়িয়ে খাতায় আছি আঁকলে সেটা আমি 2D। 3D। হ্যাঁ হ্যাঁ বোর্ডে আঁকলে 2D, আমি যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি ক্লাসরুমে ওটা 3D, 3D। আমি যখন চলমান এ প্রান্ত থেকে ও প্রান্তে সেটা 4D হচ্ছে। সব থেকে আরেকটা উদাহরণ ভালো দেওয়া যেতে পারে, যে পৃথিবীর যে মানে হচ্ছে আহ্নিক গতি, তো পৃথিবীটা তো ঘুরছে চারিদিকে, এবং পৃথিবীটা হচ্ছে 3D বস্তু, এবং পৃথিবীটা মানে মুভমেন্ট অবস্থায় রয়েছে, তাহলে এটা একটা অবশ্যই 4D উদাহরণ হবে না? শিশুদের বোঝানো যাবে না? হ্যাঁ স্যার, এটা বোঝানো যাবে, কিংবা স্যার ওই দিন রাত্রি যে ঘটনাটা সেটাও কি বুঝালে হবে? হ্যাঁ, ওই সাইডে পৃথিবী একটু এঁকে দিয়ে আপনি বোঝাতে পারেন, যেটা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে নিচের কক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী তো 3D, পৃথিবীর কে আমরা ত্রিমাত্রিক এটি, এবং সেটি সময়ের সঙ্গে গতিশীল, তাহলে পৃথিবীর গতিশীলতা, গতিশীল অবস্থায় পৃথিবী, এটা অবশ্যই একটা 4D বস্তুর উদাহরণ। শিশুরা সহজে বুঝতে পারবে। আর শিশুদেরকে ধরুন ওই প্রেগনেন্ট লেডির আলট্রাসোনোগ্রাফির আইডিয়া এইসব দিতে গেলে ওরা অতটা বুঝবে না বা দেখেনি, সে হয়তো ছোট শিশু, কিন্তু এই বিষয়টার সঙ্গে অনেকটাই পরিচিত, কারণ পৃথিবীর ছবি তারা বিভিন্ন বইয়ে দেখেছে, হ্যাঁ, বা টিভিতেও হয়তো বিভিন্ন সিরিয়ালে বা বিভিন্ন কিছুর মধ্যে দেখেছে, কার্টুনে। তো স্যার এই ডেমোটা আমি সামনের দিন দেবো আপনার কাছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা থাকলো। আর নেক্সট আরেকটি প্রশ্ন যদি করা যেতে পারে, যে একটি শিশু সে ক্রমাগত শ্রেণীকক্ষের মধ্যে প্রায় দিনই পেচ্ছাব পায়খানা করে ফেলে, তো এই সমস্যাটির সমাধান করার জন্য একজন সহশিক্ষক হিসাবে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? একজন বলুন দেখি, সিচুয়েশন বেসড প্রশ্ন। হ্যাঁ স্যার, বাচ্চাকে প্রথমে কাছে ডেকে নিয়ে তাকে কিন্তু নীতি শিক্ষা কিংবা তাকে নিয়ম নীতি বলে যে মানে নীতিমূলক যে কথাগুলো আছে বা নীতি কথা কিংবা ওকে নিয়ম কানুন শেখানোর ব্যাপারটা স্যার শেখানো যেতে পারে। যে টয়লেটে যে পেচ্ছাপ পায়খানা করতে হয়, সবাই যাচ্ছে দেখো, কিংবা তাকে নিয়ে যে দেখাতে হবে যে এখানে তোমার তোমার যদি হিসি পাই কিংবা পটি পাই তবে তুমি এখানে এসে করবে, কিংবা যারা যায় তাদেরকে দেখিয়েও তাকে উদাহরণ দিয়ে বলা যাবে যে দেখো তোমার দাদারা কিংবা তোমার যে সহপাঠী রয়েছে তারাও তো যায়, তোমার যখন পটি পাবে কিংবা তোমার হিসি পাবে তখন তুমি কিন্তু টয়লেটে গিয়ে করবে, আর যদি না পারো তবে তুমি আমাকে বলবে কিংবা যে কোনো শিক্ষক শিক্ষিকাকে বলবে। আচ্ছা, কোনো শিশু যদি আবার ভয়ে টয়লেট করে দেয়, শিক্ষক বা শিক্ষিকাকে, বা পড়া ধরছে সে হয়তো পারছে না বা লিখে আনেনি, এরকম যদি হয়, তাহলে তাহলে আপনি কিভাবে স্যার শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণ করবেন? বলুন একজন। সেটা আমাকে মানে আমি তো ওকে দিনের পর দিন দেখবো, হয়তো 1-2 দিন দেখে তো বুঝতে পারবো যে কোন বাচ্চার মধ্যে কিরকম আছে। আমাদের শ্রেণীকক্ষে যেমন প্রতিভাবান কিছু শিশু থাকে, তেমনি আবার কিছু মানে নিম্ন কিংবা যারা একটু কম বুঝতে পারে সেরকমও থাকে। তো সেটা আমি যেহেতু শিক্ষিকা, তো আমি 2-3 দিন দেখলে বাচ্চাদের বুঝতে পারবো, সেই হিসাবে তাকে আমাকে একটু এক্সট্রা সময় কিংবা তার দিকে একটু বেশি যত্ন করে তাকে জিনিসগুলো ধীরে ধীরে শিখাতে হবে স্যার। এবার আরেকটি প্রশ্ন স্যার করছি। স্যার বলুন। ভয় পেলে
হুম তাকে সহানুভূতিটাই মেন, তাকে সহানুভূতি দিয়ে কাছে টেনে ভয় যাতে না পায় সেই ব্যবস্থাটা করাই ভালো। যেহেতু সে ভয় পাচ্ছে, যে কারণে ওই কাজটা করে ফেলছে, হুম যদি সে ভয় না পায়, যে কারণগুলোর জন্য সে ভয় পাচ্ছে সেগুলো প্রথমত পয়েন্ট আউট করতে হবে। হুম পয়েন্ট আউট করে তাকেই সেই ভয়গুলো যাতে না পায় তার প্রতি সহানুভূতিশীল, তার যে পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আছে তারা যেন তার প্রতি বন্ধুশীল আচরণ করে, সেগুলো আগে দেখতে হবে। তাহলে হয়তো তার ওই ভয়টা কেটে যেতে পারে। বেশ, সে কোন এটা কোন এটা ঠিক বলেছেন। আরেকটি প্রশ্ন যদি করা হয় যে আপনি দেখলেন যে আপনার শ্রেণীকক্ষের মধ্যে দুজন কি তিনজন শিশু বা দুটি কি তিনটে শিশু, জন বলা যাবে না যেহেতু শিশু ছোট, তাহলে দুটি কি তিনটে শিশু যদি তাদেরকে আপনি কিছু লিখতে দিলেন, কিন্তু তারা প্রায় দিনই বলছে যে স্যার খাতা আনতে ভুলে গিয়েছে, এবং অনেকের কাছে খাতা থাকলেও খাতা কিন্তু বের করছে না। তো এরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন একজন বলুন দেখি। বলবো, আমি একটা বেসরকারি স্কুলে কাজ করি। তো এই জিনিসটা আমি প্রতিনিয়ত দেখি যে বাচ্চারা খাতা নিয়ে আসলেও কিন্তু বলে যে আমি খাতা নিয়ে আসিনি। সেই সময়টাতে আমি যেটা করি, বাচ্চাদের খাতাটা বের করে দিই স্যার, বক্স আচ্ছা। থেকেও দেখে নিই যে কি কি আছে কি নাই। হুম তারপরে যদি আমি দেখি যে নাই, তবে সেদিন একদিন হলে ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউ 2-3 দিন হয়, তবে যেহেতু আমাদের স্টুডেন্ট ফাইল বলে যে ফাইলটা থাকে, সেখানে গার্জেনের নাম্বার থাকে স্যার। তো সেখানে আমি গার্জেনের সাথে কথা বলতে পারি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে। বেশ। আফজল হোসেন মোল্লা, আপনি বলুন এই উত্তরটা বলুন, একটু গুছিয়ে বলুন। উনি খারাপ বলেননি, ঠিকই বলেছেন, আপনি আর একটু বলুন, আপনার মতামত বলুন, কিভাবে আপনি কি কি পদক্ষেপ নিতেন। আফজল হোসেন মোল্লা, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন। মানে আমি মাঝে সাঝে প্রশ্ন করব নাম ধরে ধরে, অ্যাক্টিভ আছেন কিনা দেখার জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যদি কোনো শিশু খাতা এনেও বলে যে আমি আনিনি, তখন আমি তার মানে তার ব্যাগটা চেক করবো, যে দেখবো যে সে খাতা এনেছে কিনা। যদি সে খাতা আনে, আমি তাকে খাতাটা বার করে লেখার জন্য উৎসাহিত করব, কারণ বলবো যে তোমার বন্ধুরা লিখছে, তুমিও লেখো। আর যদি বারবার এরকম ঘটনা ঘটে থাকে, আমি সেই শিশুর প্রতি আর বিশেষভাবে দৃষ্টি রাখবো, যে সে খাতা এনেও মিথ্যা কথা যদি বলে, এবং তাকে নীতি শিক্ষা দেবো যে এরকমভাবে মিথ্যা কথা বলবে না, কারণ তোমার বন্ধুরা লিখছে, তুমিও লেখো। এবার লেখার জন্য সর্বদাভাবে তাকে উৎসাহিত করবে, এবং ক্লাসে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, এবং বিভিন্ন বেশ, প্রশ্ন উত্তরের মাধ্যমে তাকে ঠিক আছে। ক্লাসটাকে মনোরম করার চেষ্টা করবো, আমরা ওকে, বলতে পারবো। বেশ, ঠিক আছে। শ্রীমন্ত খান, আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো শিশু দেখলেন ক্লাসে প্রায় দিনই আপনি কিছু লিখতে দিচ্ছেন বোর্ডে বা বই থেকে, আহ, দুজন কি দুটি কি একটি শিশু প্রায়ই বলছে যে স্যার পারি না, স্যার পারি না, বা স্যার পারবো না। তো এরম যদি প্রতিদিন বলে তারা, তাহলে সেই শিশুটিকে তো শেখাতে হবে কিছু। সে খাতাও বার করছে না বা বলছে স্যার পারি না, তো আপনি কি পদক্ষেপ নেবেন একটু বলুন দেখি। শ্রীমন্ত খান, হ্যালো, শোনা যাচ্ছে? শ্রীমন্ত খান, একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ হবেন, সময় নষ্ট করবেন না, বাকিরা সবাই শুনছে, বিরক্ত লাগবে আপনি রেসপন্স করতে দেরি করলে। বেশ, ঋতু বসাক ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। স্যার, যদি শিশুটি বলে যে পারছি না বা পারবো না, সে সত্যিকারই পারছে না বা পারবো না সেটা আমি পারছে না কিনা সেটা আমি প্রথমে দেখবো, বা সে অনীহা থেকে বলছে কিনা পারছে না সেটাও আমি লক্ষ্য করবো। এবং আমি ক্লাসে এত সুন্দর একটা পরিস্থিতি বা পরিবেশের সৃষ্টি করব যে শিশুরা কখনো পারছি না পারবো না এটা বলবেই না, এবং তার যদি সে যদি না পারে সত্যিকারের, আমি তাকে হাতে ধরে সুন্দরভাবে শিখিয়ে দেবো। আশা করি সে পরবর্তীতে নিশ্চয়ই লিখতে পারবে। আচ্ছা, তুলসী সিং ওরফে মানে আপনার নাম হচ্ছে রঞ্জিত সিং সম্ভবত, এটা আপনার ওয়াইফের ইয়ে নাকি, আইডি নাকি? হ্যালো, হ্যাঁ বলুন স্যার। যাই হোক, ওয়াইফ বা অন্য কেউ হতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে আপনি দেখছেন যে প্রায় সপ্তাহে 1 দিন বা 2 দিন প্রেয়ার লাইনে একজন করে শিশু কোনো কারণেই হোক অসুস্থ হয়ে পড়ছে প্রায়শই।
তো এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি প্রধান শিক্ষক এবং গার্জেনকে সঙ্গে নিয়ে কি পদক্ষেপ নিতে পারেন? আচ্ছা স্যার, যদি ঘটনাটা আমি প্রায় লক্ষ্য করি যে একজন বা দুজন শিশু অসুস্থ হয়ে পড়ছে, তাহলে তার কারণ মানে একদম ক্লাস ধরুন খোঁজার চেষ্টা করব। প্রার্থনা হচ্ছে, সেই মুহূর্তে হয়তো মাথা ঘুরে পড়ে গেল, এরকম প্রায়শই হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, হুম আচ্ছা অবশ্যই আমি সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করব এবং কেন মাথা ঘুরে পড়ে যাচ্ছে সেটা জানার চেষ্টা করব এবং তৎক্ষণাৎ আমরা হচ্ছে বিদ্যালয়ে যে প্রাথমিক চিকিৎসা রয়েছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব তাকে, এবং পরবর্তীকালে প্রধান শিক্ষক মহাশয়ের সহযোগিতায় গার্ডিয়ানকে খবর দিয়ে পাঠাবো এবং তারপরে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে তো বুঝলাম, কিন্তু এরকম ঘটনা যদি প্রায়শই বিদ্যালয়ে ঘটতে থাকে তাহলে তো সেটা তো ভালো বিষয় নয়। তো এটা কি প্রতিরোধ করা যেতে পারে কোন রকম ভাবে? হ্যাঁ, এই স্থানটা হয়তো মানে কারণ হিসাবে আমরা বলতে পারি যে ওই স্থান যেখানে আমরা প্রেয়ার লাইনটা করছি সেই জায়গাটা হয়তো শিশুদের পক্ষে আহ, অনুকূল না, প্রতিকূল আচ্ছা। অবস্থা তৈরি করছে, যে কারণের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো শিশু অসুস্থ হয়ে পড়ছে। হুম শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয়ের সহায়তায় ওই স্থানটা পরিবর্তন করে যেখানে গাছের ছায়া আছে, যেখানে অনুকূল পরিস্থিতি তৈরি হবে শিশুদের জন্য, সেই জায়গায় আমরা প্রেয়ার লাইনটা স্থানান্তর করার চেষ্টা করব। বেশ, ঋতু বর্ষক ম্যাডাম হ্যান্ড রেস করেছেন, বলুন। হ্যাঁ স্যার, সাধারণত এই সমস্যা আমরা গরমকালে দেখতে পাই, কারণ গরমকালে অত্যাধিক গরমের ফলে শিশুর অনেক সময় মাথা ঘুরে যেতে পারে, এবং প্রতিনিয়ত যদি দেখি যে একজন শিশুই এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ছে, অবশ্যই তার শারীরিক অবস্থার খোঁজ নেব, তার বাড়িতে জিজ্ঞাসা করব যে তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা। সেই অনুযায়ী তাকে সেই মুহূর্তে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো, এবং সে যাতে ভালো করে চিকিৎসা পায়, পরবর্তীতে সেই ব্যবস্থা আমরা স্কুল থেকে করে দেবো। আচ্ছা, সেটা খুব ভালো বলেছেন। নেক্সট সৌভিক মাইতি, আপনি বলুন যে কি কারণ হতে স্যার পারে শিশুদের এভাবে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে? স্যার, অবশ্যই যে বললেন ম্যাডাম, যে গ্রীষ্মকালে যে অত্যাধিক গরমের কারণে হতে পারে, এছাড়াও কোনো শিক্ষার্থী যদি দুর্বল থাকে তার কারণে হতে পারে, বা আয়রনের ডেফিসিয়েন্সি হলেও সেখান থেকে হয়তো হতে পারে। বেশ, রাজকুমার সেনাপতি বলুন। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে যেটা হয় স্যার, মাসে মাসে তো ফ্রি যে হেলথ চেক আপ ক্যাম্পটা হয়, যদি দেখা যায় তাহলে এই বিশেষভাবে গার্জেনকে বিষয়টি জানিয়ে এই মেডিকেল টিমের সাথে যোগাযোগ করব তার এই মাসে মাসে বা হঠাৎ হঠাৎ তার এই মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার কারণটা নিয়ে মানে তাকে একজন শিশুর সঠিক হচ্ছে না তো, একজন নির্দিষ্ট শিশুর তো হচ্ছে না, এক এক সপ্তাহে এক আচ্ছা। একজন শিশুর হচ্ছে, এরকম হচ্ছে। মানে আমার বিদ্যালয়ে কিছুদিন খুব হচ্ছিল, তো আমরা, বেশ আপনারা আয়রন বললেন, আমি ডেফিসিয়েন্সি। একটু বলে নেই। আমাদের বিদ্যালয়ে প্রায়শই এরকম হচ্ছিল, তো আমরা বিষয়টা দেখলাম, দেখার পর যে কারণটা জানতে পারলাম সেটা হচ্ছে ভয়ানক একটা কারণ। কী কারণ না, তো শিশুরা যখন বিদ্যালয়ে আসছে সেই মুহূর্তে অনেকেই না খেয়ে আসছে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, অনেকেই চপ টপ এসব খেয়ে বিদ্যালয়ে আসছে, ফলে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, ওই দোকান যে আশেপাশে রয়েছে বিদ্যালয়ে, সেখান থেকে কুরকুরে বা ওই জাতীয় বিভিন্ন ধরনের খাবার খেয়ে নিচ্ছে, তার ফলে শিশুদের প্রায়শই গ্যাস হয়ে যাচ্ছে, এবং গ্যাস হয়ে যাওয়ার ফলে তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এই সমস্যাটা আমরা লক্ষ্য করলাম। তার ফলে আমরা বিদ্যালয়ে কোনো ধরনের ওই প্যাকেটজাত খাবার বা কোনো দোকানের খাবার একদম অ্যালাউ করি না, বন্ধ করে দিয়েছি। আর শিশুদেরকে অবশ্যই বাড়ি থেকে কিছু খেয়ে আসতে বলেছি, মানে মুড়ি টুড়ি বা কিছু শুকনো খাবার অল্প করে। আর শিশুদেরকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছি। আর এটা করা যেতে পারে। বা আরেকটা বিষয় যে অনেক সময় দেখলেন যে মিড ডে মিলে বেশিরভাগ শিশুই হঠাৎ করে শুরু হলো যে বেশিরভাগ শিশুই খেতে চাইছে না মিড ডে মিল, বা অনেকে হয়তো জোর করে বসছে কিন্তু অর্ধেকের কমও খেতে পারছে না। তো এইরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আপনি কি পদক্ষেপ নিতে পারেন? রথেন দেব শর্মা বলুন, বা অন্য কেউ একজন বলুন। স্যার, অনেক সময় হতে পারে যে একই রকম মিড ডে মিলের খাবার হওয়ার ফলে তাদের অনীহা হয়ে যেতে পারে। তো সেখানে খাবারের তালিকাটা একটু পরিবর্তন করা দরকার, এবং কিছু পুষ্টিকর শাকসবজি, আহ সোয়াবিন এগুলো অ্যাড করা দরকার, যাতে তাদের শারীরিক বল বৃদ্ধি পায়। আর জল খাওয়ার পরামর্শ দেওয়া উচিত, সঙ্গে ওআরএস বা ইলেকট্রোলাইট জাতীয় কিছু একটা এনার্জি যাতে পাওয়া যায়, সেটা আহ
শিক্ষকদের একটু টাকা পয়সা একসাথে অ্যাড করে তাদেরকে একটু সপ্তাহে ১ দিন কি ২ দিন খাওয়ানো উচিত এবং আয়রন ট্যাবলেট যেগুলো খাওয়ানো হয় ওগুলো নিয়মিত প্রতিটা শিক্ষার্থী খাচ্ছে কিনা না না সেটা নজর আমার রাখা উচিত। স্পেসিফিক প্রশ্ন ছিল আপনার কাছে যে হুম। মিড ডে মিল শিশুরা খেতে চাইছে না, থালা এনেছে অথচ থালা বের করছে না খাওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা খাচ্ছে তারা কিন্তু অর্ধেকও খেতে পাচ্ছে না, নষ্ট করছে। কি অবস্থা? আচ্ছা। হুম। তো হতে পারে স্যার এখানে যিনি রান্না করছেন মানে যে সেই খাবারটি ঠিকঠাক ভালোভাবে রান্না হচ্ছে না বা সুস্বাদু হচ্ছে না সেই কারণে খেতে পারছে না। তো সেইজন্য শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয় উচিত যে, যে রান্নাটি হচ্ছে সেটি নুন, ঝাল, টক, মিষ্টি যেগুলো আছে এটা আ সুস্বাদু হচ্ছে হওয়া দরকার যাতে শিশুরা খায় এবং তাদেরকে বোঝানো উচিত যে, যে যতটুকুই খেতে পারছে খাক কিন্তু খাবারটা নষ্ট না করা উচিত এবং আ সেই পুষ্টিকর খাদ্য কিছু তাতে এড করা উচিত ওকে যেখানে ওকে, বেশ ঠিক সয়াবিন বা আছে। শাকসবজি এগুলো। ঠিক আছে, ঋতু বসাক ম্যাম হ্যান্ড রেস করেছেন, বলুন আর কি কি কারণ হতে পারে বলুন। এটা তো একটা কারণ বললো, এটা বাদ দিয়ে। স্যার আমি এটাই বলতাম, উনি যখন বললেন না তখন আমি হ্যান্ড রেজটা করেছিলাম যে বেশ প্রধানত এই সমস্যাটা হচ্ছে কারণ খাবারের স্বাদের অভাব। বেশ। আর প্রতিনিয়ত আর কি শিশুরা হতে পারে? আরেকটি মারাত্মক কারণ হতে পারে, আপনারা একটু ভেবে দেখুন, বলুন কেউ একজন। এর থেকেও বড় স্যার কারণ এই হতে পারে। খাবার প্রত্যেক দিন তো মিড ডে মিলে একই রকম খাবার দেওয়া হয়, তাহলে যদি মাঝে মধ্যে যদি খাবারের স্বাদ বা রুচি চেঞ্জ করা হয়, নতুনত্ব খাবার বা নতুনত্ব সবজি। এটা তো বলা হয়েছে। স্যার শিক্ষকদের ছাত্রদের সঙ্গে বসে খেলে আরো তারা খাওয়ার জন্য উৎসাহিত হবে। বেশ, তা না হয় খেলাম, তারপরে দেখছি অনেকে থালা বের করছে না, বা অনেকে যখন খাচ্ছে বেশ কিছু তারাও কিন্তু খেতে পারছে না, অর্ধেকের বেশি নষ্ট করছে। তা বাড়ি থেকে তারা হচ্ছে ফাস্ট ফুড বেশি করে আনছে, ভেরি বিস্কুট বা গুড, চিপস এই জাতীয় ভেরি জিনিস গুড। তারা ব্যয় করে আনছে, সেগুলো ক্লাস চলাকালীন খেয়ে আমি নিচ্ছে। একদিন ব্যাগ সার্চ করেছি, তা কত কোথাও বেরিয়েছে জানেন, বাপ রে বাপ। তো ওই যে খেয়ে নিচ্ছে, ওই খাওয়ার পর ওদের আর খিদেই খুলছে না, তা খাবে কি? তো এই হচ্ছে মেন সমস্যা। তো খুব স্ট্রিক্টলি আমি এটা মেনটেন করার চেষ্টা করছি ক্লাসে। তো এখন দেখছি কিছুটা পরিমাণ খাচ্ছি, কিন্তু খাওয়ার যখন টেস্ট করছি তখন দেখছি না নুন ঝাল বেশ ভালোই হয়েছে, কিন্তু বেশিরভাগ শিশু বলছে স্যার খিদে লাগেনি কেন? তখন জানছি যে পরোটা কিনে এনেছে দোকান থেকে, ঘুগনি কিনে এনেছে, এইসব খেয়েছে, তারপর পাউরুটি কিনে এনেছে, সব খাচ্ছে। লজেন্স লজেন্স হুম বেশি খাচ্ছে স্যার, হুম চকলেট টকলেট এগুলো তার বেশি ফলে কি খাচ্ছে। হচ্ছে, দুপুরে ওদের বাজেয়াপ্ত করে নিতে হবে স্যার। খিদেটা মরে থাকছে, মানে খিদেটা আর খুলছে না, গ্যাস হয়ে যাচ্ছে তলে তলে, মানে ভিতরে ভিতরে। আর যেহেতু এইসব খাবারে বেশি গ্যাস হয়, আর যদিও কেউ স্যারদের ভয়ে জোর করে বসছে, তো সে কিন্তু ওই নাম সাক্ষী অল্প করে কিছু একটা খাচ্ছে, তারপর আর খাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু একটা মারাত্মক কারণ, হ্যাঁ স্যার এই। বাচ্চারা হুম স্যার বাচ্চারা এমনি বাড়ি থেকেই ভাত খায় না, ওরা খাবার জাতীয় জিনিস বেশি খেতে পছন্দ করে, হুম হুম ভাতটা ওরা অতটা পছন্দ করে না। এমনি প্রায় বাচ্চা দেখেছি স্যার। আবার দেখবেন কিছু শিশু রয়েছে যারা সবজিগুলোকে বেছে বেছে ফেলে দেবে, সবজি খাবে না, শুধু ডাল দিয়ে ভাত খাবে। আবার কিছু শিশু রয়েছে যারা ডাল খাবে না, কিন্তু ওই তরকারির ঝোল দিয়ে খাবে। মানে এই ধরনের সমস্যা হয় দেখছি। তো শিশুরা যদি ভালো সবজি দিয়ে রান্না করা হচ্ছে, সেই সবজিগুলো যদি বেছে বেছে ফেলে দেয়, না খায়, তাহলে শিশুদের তো পুষ্টির ঘাটতি হবে। তাহলে এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, একজন বলুন দেখি। স্যার তাদেরকে বাস্তব উদাহরণ কিছু দিতে হবে যে দেখো তোমাদের পাড়াতে কি দেখেছো যে রামুকে কি রাহুলকে এরকম ও কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে কিছুদিন থেকে, কেন জানো? এরকম করে স্যার কোনো বাস্তব উদাহরণ, কিংবা তাদের সবজির আমাদের উপকারিতা তাদেরকে ভালোভাবে এঁকে বুঝিয়ে দিতে হবে স্যার ক্লাসে, যে সব সবজি বোঝে, খেলে মানে এই জিনিস ছেলেরা আমাদের খুব উপকার চালাক, হয়। সব বোঝে, কিন্তু মানে ব্যাপার হচ্ছে তাও যতই বোঝান, মানে তারপরেও ফেলে দিচ্ছে। তো সবজিগুলো অতিরিক্ত একটু সিদ্ধ করে মানে একদম মানে ঝোল থাকবে না ওই একদম আলু ঘেঁটে দিয়ে বা সবজি অন্যান্য ঘেঁটে দিয়ে এরকম করে দিতে হবে বা মাঝে মাঝে খিচুড়ি করে দিতে হবে, এরকম করা যেতে পারে স্যার। খিচুড়ি তো করা হয়, কিন্তু সবজি ভালোভাবে রান্না করা হচ্ছে এবং ঘেঁটে দেওয়া হচ্ছে, তারপরেও খায় না, অনেকে তুলে ফেলে দেয়। যেমন আলু থাকলে ফেলে দেয়, অনেকে খায় না, কুমড়ো রান্না করলে সেটা খাচ্ছে না, কারণ ফেলে এটা দিচ্ছে। শিশুদেরকে প্রতিনিয়ত বোঝাতে হবে। এটা প্রতিনিয়ত বোঝানো বোঝালে ছাড়া আশা তো করি তারা একদিন না একদিন বুঝবেই স্যার। আচ্ছা, অন্য কোনো স্যার উপায়ে শিশুদের ব্যবস্থা করা যায় না কিছু? কারো কোনো আইডিয়া? স্যার আমার মনে হয় শিশুদের প্রাইস বোঝানোর প্রাইস দিতে হবে পাশাপাশি স্যার, তাদের যে সবজি খেতে প্রতিদিন সবজি খাবে, যে সপ্তাহে বেশি সবজি খাবে তাকে উৎসাহিত করার জন্য কিছু মানে উৎসাহিত অনুপ্রেরণামূলক কিছু দিতে করানোর হবে। মাধ্যমে একটা প্রাইজ দেওয়ার মাধ্যমে এরকম তাহলে ওই কিছু একটা যে করা যেতে শিশুগুলো পারে। সবজি খায় তারাই বেশি করে খাবে, কিন্তু যারা খায় না তারা তো খাবে না।
তারা খেতেই চাইছে না। স্যার সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করতে হবে স্যার। যারা খাবে না নাম্বার তাদের নিয়ে জন্য নাকি? হ্যাঁ যারা স্যার। সবজি খাবে না তাদেরকে মার্কস কম দেওয়া হবে। আমরা আচ্ছা পর্যবেক্ষণ করছি, দেখছি। আচ্ছা, তারপরে যে সবজি খাবে না তার এত নাম্বার কাটা পড়বে। এবার দেখবো আমি প্রয়োগ করে। আর আরেকটা জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে যে যে সবজিগুলো শিশুরা রান্না করে দিলে খাচ্ছে না তরকারি আকারে, সেই সবজিগুলো দিয়ে যদি অন্য কিছু বানানো যায়, হ্যাঁ স্যার ওইটাই। যেমন দেখুন অন্য বেগুন কিছু খাচ্ছে না, একটা এবার বেগুন দিয়ে যদি আমরা একটা করে বেগনি ভেজে পাতে দিই প্রথম দিকে, তাহলে তো শিশুরা খাবে অনেকেই, সেটা মুখরোচক। হ্যাঁ স্যার, না বা রান্নাটার গাজর ধরুন পরিবর্তন খাচ্ছে করে না, তো দিতে হবে। গাজর দিয়ে যদি আমরা গাজরের হালুয়া বানাই, স্যার ওই চেষ্টা খাওয়ানোর করি। স্যার ওই মিড ডে মিল খেতে বসার আগে ওই ভেজিটেবলস এর রাইমসটা আছে ওদেরকে দিয়ে ওটা পড়াবেন, পড়িয়ে তারপরে খাওয়াতে বসাবেন। জ্ঞান পাপি সব বলা ঠিক নয়, কিন্তু প্রচুর চালাক। আবার কত ধরনের চালাক ধরুন, মানে চকলেট বিস্কুট প্যাকেটজাত খাবার ওরা আনছে, বলে ব্যাগ চেক করছি, দুদিন ধরে ব্যাগ কেড়ে নিয়ে হেরাম, বলে 50 টাকা করে ফাইন লাগবে, তো ওই ব্যাগ ছাড়বো। তারপর থেকে কি করছে, তারপর থেকে ওরা বাথরুমে গিয়ে লুকিয়ে রাখছে, বাথরুম চলে যাচ্ছে, বাথরুমে বসে বসে খেয়ে আসছে, এই হচ্ছে সমস্যা। তো আপনি কি করবেন বলুন এবার? স্যার সিসিটিভি ক্যামেরা লাগান এবারে। এত ছেলেরা স্যার মানে স্যার এতটাই চালাক। পকেটগুলো সাফ করতে পাখার ভেঙে পড়ছে কত প্রাইমারি স্কুলে, ক্যামেরা লাগাচ্ছে। তো স্যার এটা আমার মনে সম্ভব হয় নয় বাথরুমে ক্যামেরা লাগানো, সচেতনতাই যাই সব হোক। থেকে মেন। এমনি বললেন, কিন্তু এটা তো প্রতিরোধ করতে হ্যাঁ হবে। এটাই। হেড স্যার প্রায় দিন প্রার্থনা রুমে বলছে যে হাগো বাথরুমে কেউ খাবার খায়, কত রকম ভাবে বুঝিয়ে বলছে যে কত জীবাণু থাকে, হ্যাঁ না, কিন্তু না, কোনো ধরনের পরিবর্তন সেরকম লক্ষ্য করছি না। তো এটা কি করা যেতে পারে বলুন তো একদম আমার দেখি। মনে হয় অভিভাবকদের সচেতনতার ডেকে পাশাপাশি তাদের অভিভাবকদের সাথে কথা বলতে হবে, আমার যেটা মনে হয়। আচ্ছা, হ্যাঁ পয়সা অভিভাবকদের সাথে কথা বলবেন যাতে ছাত্রদের টাকা পয়সা না দেয়, বা যদিও বা দেয় সেই মানে অল্প পরিমাণ যাতায়াতের জন্য যতটুকু ততটুকুই দেয়, যাতে তারা কিনে না আনতেই পারে। পাড়ায় স্কুল এইরকমই তো, একটা। হেঁটে চলে ও আসছে না পাড়ায় না, স্কুল। এখন তো বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে, তাই 1 যাতায়াতের কোনো কিলোমিটার প্রশ্নই নেই। হ্যাঁ। ওরা তাহলে ওরা পয়সা টাকা দেওয়াই না দিলে উচিত স্কুলে নয়। আসবেই না, পয়সা না দিলে স্কুলে আসবেই না তো। সেটা একটা সমস্যা, পয়সার লোভে অনেকে আসে যে কিছু খেতে পাবো টিফিনে সময় বা টিফিনের আগে। হুম এদিকে প্রার্থনা শুরু হয়ে যাচ্ছে, এদিকে বাইরে চিবোচ্ছে, সেটাও ফেলছে না, অর্ধেক খেয়ে বাকিটা পকেটে ভরে নিয়ে চলে আসছে। তো এরকম সমস্যা হচ্ছে। কোনো সমাধান আছে আপনাদের কাছে, ভালো কিছু রেমেডি কিছু আছে? স্যার আর কিছু খাবার একটু পরিবর্তন করতে পারেন হুম মিড ডে মিলে। একদিন ধরুন ভাত ডালের বদলে অন্য কিছু একটা করে দিলেন, না বা আমাদের মানে একটু মুখরোচক যাতে মানে মনে হয়। মুখরোচক হয়, এবং যেদিন দেখবো আমরা আলু পোস্ত করি সেদিন আবার প্রত্যেকে প্রচুর ভাত খাই, এরকম ওটাই বেশিরভাগই তাহলে খেতে বেশি বসে। দিন বেশি হুম দিনই করুন। ওটা বেশি দিন করি। হ্যাঁ, কিন্তু প্রতিদিন তো খাওয়ানো সম্ভব নয় আলু পোস্ত। আর ধরুন সবজি না খেলেও হবে না, সবজিও খেতে হবে। তো এই একটা সমস্যা। আর ওটা আমরা এখনও ছাড়াতে পারলাম না, যেটা হচ্ছে প্যাকেটজাত খাবার। মানে বিদ্যালয়ে এখন ভয়ে হয়তো বের করে না, কিন্তু এমন এমন জায়গায় কোথাও হয়তো ডাস্টবিন রয়েছে, তার ফাঁকে লুকিয়ে রাখছে খাবার, এরকম একটা সমস্যা। এটা স্যার প্রত্যেকে একজন দুজন করে চিহ্নিত করে অভিভাবকের সাথে কথা বলাটাই বেটার হবে। কারণ ডাস্টবিন বলুন বা বাথরুম বলুন, এগুলো তো নোংরা জায়গা, এখানে হুম খাবারটা জীবাণু সঙ্গে যাচ্ছে না। হুম হুম। আর হ্যাঁ, এর আরেকটা থেকেও না হুম স্যার, এর থেকেও সব থেকে এফেক্টিভ হবে যেটা, যদি আমরা ওই বাচ্চাদের মধ্যে প্রত্যেক শ্রেণীতে শ্রেণীতে যে ওই মন্ত্রিসভা যেটা রয়েছে তার মধ্যে যদি আমরা লিডার তৈরি করি, তারাই ওই হ্যাঁ ইনফর্ম স্যার, দেবে, শিশু সংসদটা করে দেয়া যেতে পারে স্যার। কাজে লাগানো যেতে পারে স্যার। সংসদটা করা যে আছে, কে কে আমাদের স্কুল থেকে আনছে সেটা কার্যকর করা সেটা আছে। চিহ্নিত করে হুম স্যারদের জানানো, এরকম করা যেতে পারে। তা করলে একটা সমস্যা হচ্ছে, রাস্তায় ওকে ধরে পিটাচ্ছে, তখন তখন আমাদেরকে ছুটতে হচ্ছে স্কুল থেকে বেরিয়ে, এবং গার্জেন চলে আসছে, দাদু চলে আসছে, দিদা চলে আসছে, দিয়ে সেই স্যারদের ওপর যে আপনারা কিছুই দেখেন না, কেন এখানে চাকরি করছেন, মানে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে প্রতিটি শিশুকে। এই হচ্ছে সমস্যা আমাদের, মানে বিদ্যালয় ছুটি হওয়ার পর আমাদের বিদ্যালয়ে কোনো অফিসিয়াল কাজকর্ম ধরুন থাকে না, আমরা ধরুন বসে থাকি, এরকম ধারণা হয়ে যাচ্ছে গার্জেনদের। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, আলোচনা করলাম, কেমন কি লাগলো আপনাদের একটু বলুন। প্রশ্নগুলি কি বাস্তবসম্মত? হ্যাঁ স্যার, এই প্রশ্নগুলো তো পুরো বুঝতে বাস্তব পারছি। পুরো সম্মত। পুরো প্র্যাকটিক্যাল যা ঘটে আমাদের সঙ্গে। যেটা হচ্ছে স্যার সেটাই জানতে পারছি। হ্যাঁ, একদম। আরো অনেক না কিছু এখন স্যার অভিজ্ঞতা হবে জয়েন করার পর, দেখবেন কত রকম অভিজ্ঞতা হবে তার ঠিক নেই।